বন্ধুরা, আজকে আমরা একটা ইন্টারভিউ দেখব যেটা কিনা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা তারই একটা ইন্টারভিউ রয়েছে ভারতীয় মিডিয়ায়। দ্য প্রিন্ট। হ্যাঁ, দ্য প্রিন্টের একটা ইন্টারভিউ। সেখানে উপস্থাপক বিশেষ করে একটা পার্টিকুলার জিনিস নিয়ে জিজ্ঞেস করছে। আমি যে টাইটেল যেটা রয়েছে সেটা হচ্ছে যে হিন্দুদের ওপরে যে অ্যাটাকটা হয়েছিল বা হচ্ছে সেটা নিয়েই প্রশ্ন করা হয়েছে মূলত, এবং তাছাড়াও অন্যান্য যে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে বা ইন্টারভিউটা করা হয়েছে এর মধ্যেই আমরা পেয়ে যাব। সেটা নিয়েই আজকের ভিডিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। Today we have with us a very special guest. He's 26 years old and he is one of the key advisors in the interim government in Bangladesh. When he started this movement in Student Against Discrimination, he did not expect that he'll become the advisor in one of the advisors in the interim government and will have host of people outside his cabin. He has agreed to speak to us and we'll be talking to him about this revolution, how it took shape and finally ousted Sheikh Hasina on 5th of August. He will also speak about the challenges that lie ahead before this interim government. Thank you so much for joining us. So Nahid, if you could tell us, you're just 26, you're very young. How did this movement begin in the first place? And how did it take shape in such a way that it became such a movement that finally led to the fall of Sheikh Hasina's government? Thank you very much. We started at the beginning as quota reform movement, and you will know that in 2018 this movement took place in Bangladesh. আমরা 2018 সালে এই আন্দোলনটা একবার হয়েছিল। তখন সরকারি চাকরিতে কোটা সংস্কার আমরা করেছিলাম, কিন্তু আফটার দিস দ্য ইলেকশন 2024 হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে কোটাটাকে আবার ফিরিয়ে আনা হয় সরকারি চাকরিতে। তো স্টুডেন্ট বিকাম ভেরি অ্যাংরি এবং তারা এটার প্রতিবাদ জানায়, এবং আমরা কোটা সংস্কারের দাবিতে আবার সকল বিশ্ববিদ্যালয়ে ইউনাইট হই। কিন্তু এই আন্দোলনের একটা ধারাক্রমে যখন দমন পীড়ন শুরু হয় এবং স্টুডেন্ট বিকেম টর্চার্ড অ্যান্ড অ্যারেস্টেড, এবং প্রচুর মানুষকে হত্যা করা হয়, গুলি চালানো হয় সাধারণ মানুষের উপরে, আমাদের ক্যাম্পাসগুলোতে হামলা করা হয়। ছাত্রলীগ, সরকারদলীয়, সেই সময়ের যে ছাত্রদলীয় সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পুলিশ নির্বিচারে গুলি চালায়। তখন এই হামলা এবং এই দমন নিপীড়নের বিরুদ্ধে সকল ছাত্ররা এবং জনগণ এসে যোগ দেয় এবং এটা একটা সরকার পতনের আন্দোলনের দিকে রূপান্তর হয়। Tell us a little about Student Against Discrimination. How did this group come up and how did it become so popular? আমরা 1 জুলাই থেকে স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন ব্যানারে এই আন্দোলনটা সংগঠিত করি। মূলত কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্গানিক্যালি ন্যাচারালি স্টুডেন্টরা মুভমেন্ট করতেছিল। আমরা সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সমন্বয় করি এবং এই কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম মেক করি, যেটার নাম আমরা দিচ্ছি স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, বাংলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল, যে কোনো ছাত্র সংগঠন বা যে কেউ সাধারণ শিক্ষার্থী এখানে আসতে পারছে, জয়েন করতে পারছে। এখানে কোনো কারো রাজনৈতিক পলিটিক্যাল আইডেন্টিটি মুখ্য ছিল না, মূলত একটা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে এটা আবির্ভূত হয়েছিল এবং সকলের যেহেতু এটাতে একটা অ্যাক্সেস ছিল এবং এটা খুবই ওপেন ছিল, ফলে এটা আসলে খুবই দ্রুত সবাইকে এঙ্গেজ করতে পারছে এবং মানুষের একটা আস্থার জায়গায় আসতে পারছিল। Did you expect that this movement will lead to the fall of Sheikh Hasina's government? আমরা এটা এক্সপেক্ট করিনি যে এভাবে হবে, বাট বাংলাদেশের ইতিহাস যে কোনো স্বৈরচারী অটোক্রেটকে সবসময় কিন্তু স্টুডেন্ট মুভমেন্ট দ্বারাই তাকে ফল করানো হয়েছে।
সো মানে 15-16 বছর ধরে এক ধরনের ফ্যাসিজম চলতেছিল বাংলাদেশে। মানুষ এক্সপেক্ট করতেছিল যে এই ফ্যাসিজমের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হবে, এবং ছাত্রদের জায়গা থেকে তাদের যে হিস্টোরিক্যাল রোল সেইটা কিন্তু এক্সপেক্ট করতেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেই। তো এই সময়ে এই মোমেন্টামে হচ্ছে একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে, যেখানে আসলে ছাত্ররা জেগে উঠছে এবং জনগণ এসে তাদের সাথে যোগ দিছে। তো এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট ছিল, এবং মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তার যে অ্যাঙ্গার, এবং আমাদের যে বর্তমান ইকোনমিক সিচুয়েশন ছিল, সবকিছু মিলিয়ে সবকিছু এক জায়গায় এসে মিলিত হয়েছে দেখেই এই মুভমেন্টটা মানে became popular. পপুলার অ্যান্ড ফল ডাউন অফ হাসিনা। Hasina's government. In fact, that was my next question. That can you give us a peek inside Hasina's regime? How was it inside Hasina's regime? Everybody talks about corruption, politicization of institutions. So, what were the kind of atrocities that everyone talks about, especially when it comes to students? Why was there so much anger? Except obviously the fact that a protest was going on against the quota reform. But what else? এখানে যেটা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে এক ধরনের দখলদারিত্ব চলতো। তাদের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ, তারা হচ্ছে টর্চার করতো স্টুডেন্টদেরকে, এবং আমরা এটাকে বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে গণরুম এবং গেস্ট রুম, যেখানে হচ্ছে স্টুডেন্টদেরকে টর্চার করা হতো, এবং গণরুমে স্টুডেন্টরা খুবই বাজেভাবে থাকতো। এই ক্যাম্পাসগুলোতে কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না, ফ্রিডম অফ স্পিচ ছিল না, এবং স্টুডেন্টরা খুবই একটা ইনহিউম্যান লাইফ লিড করতো ইন ক্যাম্পাসেস। এর ফলে যেটা হয়েছে যে স্টুডেন্টরা খুবই ক্ষুব্ধ ছিল পুরো সময়টা জুড়েই আসলে, এবং যখন সুযোগ পেয়েছে আসলে স্টুডেন্টরা কিন্তু রিভোল্ট করতে চেয়েছে বিভিন্ন সময়। এটা হচ্ছে স্টুডেন্টের জায়গা থেকে। এবং ন্যাশনালি হচ্ছে আপনি যেটা জানেন, করাপশন এগুলা ছিল, এবং এর আগেও বিভিন্ন আন্দোলনে দমন পীড়ন হয়েছে, এবং ভোট 3টা ইলেকশন, আনফেয়ার ইলেকশন সেখানে আমরা ঘটছে, যেখানে মানুষের ভোটিং রাইটস ছিল না, এবং মানুষের হিউম্যান রাইটসেরও হচ্ছে খুবই বাজে অবস্থা ছিল। তো এবং টাকা লুটপাট হয়েছে, পাচার হয়েছে। তো সার্বিকভাবেই পুরো স্ট্রাকচার কিন্তু ভেঙে গেছে, এবং গুটি কয়েক মানুষের কাছে কিন্তু ক্ষমতাটা ছিল, টাকা পয়সাটা ছিল, এবং হাসিনা ফ্যামিলি মানে এটা একটা ডাইনেস্টি হয়ে গেছিল। তো তাদের কাছে কিন্তু সকল অর্থ সম্পদ ক্ষমতা পুঞ্জীভূতভাবে ছিল। তো মানুষ ক্ষুব্ধ হয়েছিল, এবং হচ্ছে একটা গণতন্ত্রহীনতা ছিল, ডেমোক্রেসি ছিল না। তো সার্বিকভাবে বাংলাদেশের যে সিনারিও, এবং যেটাকে আমরা বলতেছি ফ্যাসিজম, যে এখানে ডিভাইড অ্যান্ড রুল করে রাখা হইতো নানান ইডিওলজি অ্যান্ড অনেক মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে, ন্যারেটিভের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভক্ত করে রাখা হইতো, দমন পীড়ন করা হতো। তো সার্বিকভাবেই যে একটা অত্যাচার, নিপীড়ন, জুলুমের মধ্যেই বাংলাদেশের মানুষ আসলে এতদিন ধরে ছিল, এবং এইটাই মানুষকে প্রভাবিত করছে, মোটিভেট করছে যে হাসিনার পতনের জন্য, মুভমেন্টের জীবন দেওয়ার জন্য। We saw very violent visuals from Bangladesh when we were in India. People told us that the violence began after the students were attacked by the police. So if you could tell us, why was there so much anger even for Mujibur Rahman? Because we saw visuals of his statue being pulled down, and his house being burned. I have asked these questions to several others that I have met before. But what is, as a student, since you were part of that movement, what was the anger with Mujibur Rahman? Mujibur Rahman became the icon of this fascist regime. এই রেজিমের সকল অপকর্ম, সকল কিছু কিন্তু করা হতো মুজিবুর রহমানের স্ট্যাচু বা তার পিকচারটাকে সামনে রেখে, এবং সকল কিছু ন্যায্যতা ছিল এটাই যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বা তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এবং তাকে সামনে রেখেই শেখ হাসিনা এবং তার সরকার সকল ধরনের অপকর্ম করত। তো সে যেহেতু এই ফ্যাসিস্ট রেজিমের আইকনে পরিণত হয়েছে, মানুষ কিন্তু সেই আইকনটাকে ভেঙে দিয়েছে, এবং তার স্বাভাবিকভাবে সেই আইকনের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানিয়েছে। এবং শেখ মুজিবুর রহমানের নিয়েও বাংলাদেশের মানুষ, তার যে ৭১-এর ভূমিকা একরকম, কিন্তু তার পরবর্তী যে ভূমিকা, বাকশাল গঠন বা সেই সময়ে
দমন নিপীড়ন, সেটা নিয়েও বাংলাদেশের মানুষ হিস্ট্রিতে কিন্তু সমালোচনা রয়েছে। এবং এই পুরা রেজিমই হচ্ছে শেখ মুজিবুর রহমানকে একটা কাল্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো মানুষ যখন ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, স্বাভাবিকভাবে সেই কাল্টটাকেও কিন্তু তার ভাঙতে হবে, সেই কাল্টের বিরুদ্ধেও সে দাঁড়িয়েছে। এবং এর দায় কিন্তু সম্পূর্ণভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী রেজিমেরই, কারণ তারাই মূলত শেখ মুজিবকে একটা ফ্যাসিস্ট আইকনে পরিণত করেছে। But at what point did this protest turn so violent that so much damage happened? Police stations were burned, policemen were killed. How did it turn that violent? এখানে প্রথমে কিন্তু আন্দোলনটা খুবই পিসফুল ছিল, এবং সরকারের জায়গা থেকে উস্কানি দেওয়া হয়েছে, তাদের ছাত্র সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনে হামলা করার জন্য। তারা মেয়েদের উপরে হামলা করেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং গভর্নমেন্ট এটাকে একটা ভায়োলেন্ট জায়গায় নিয়ে গিয়েছিল আসলে। এবং পুলিশ যখন হামলা করছে নিরপরাধ মানুষের উপরে, অস্ত্র গুলি চালাচ্ছে, তো মানুষের কিন্তু আর কোনো উপায় ছিল না প্রতিরোধ না করার। মানুষ ইউনাইটেড হয়েছে এবং প্রতিরোধ করেছে, এবং তারপরেও গুলি চলেছে। যদি সরকার সেখানে এটা দমন নীতি না গ্রহণ করত, এটাকে একটা পিসফুল ট্রানজিশন সম্ভব হতো। কিন্তু আমরা দেখছি শেষ দিন পর্যন্ত 5ই অগস্টের সকালেও কিন্তু গুলি চলেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনা চেয়েছিল বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকতে। যখন গভর্নমেন্টের জায়গা থেকে বল প্রয়োগ করা হচ্ছে, স্টেটের সকল শক্তিকে ব্যবহার করা হচ্ছে স্টুডেন্টদের উপর, পিপলসের উপরে, তখন কিন্তু পিপল প্রতিরোধ করবে। এবং এটাকে একটা ভায়োলেন্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং শেখ হাসিনা একটা গৃহযুদ্ধ, একটা সিভিল ওয়ার সিচুয়েশন কিন্তু তৈরি করে ফেলছিল। তো শেখ হাসিনা চাইলে একটা পিসফুল ট্রানজিশন করতে পারতো, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারতো। আমরা কিন্তু বারবার সেই সময়টা দিয়েছি, কিন্তু যখনই সময় পেয়েছে আন্দোলনের মাঝে, বা যখন আমরা সময় দিয়েছি, সে কিন্তু আরো বেশি আক্রমণাত্মক হয়েছে, আরো বেশি গ্রেফতার শুরু করেছে। তো মানুষের কাছে মানে আর কোনো অপশন ছিল না, এ কারণে তাকে প্রতিরোধ করতে হয়েছে। There is a mammoth task ahead of the interim government now, because so many reforms are required. So first I would ask, in what institutions reforms are necessary, and what are the priorities of this interim government? আমরা ইন্টারিম গভর্নমেন্ট থেকে প্রথমত আমরা আমাদের যারা শহীদ হয়েছে, আন্দোলনে আহত হয়েছে, আমরা সেই সকল ফ্যামিলি এবং সেই সকল মানুষদের পাশে দাঁড়াতে চাচ্ছি, পাশে দাঁড়াবো, আমরা তাদের ফ্যামিলিকে সহায়তা করব, এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট। সেকেন্ডলি আমরা হচ্ছে যে যারা এই গণহত্যার সাথে জড়িত এবং দুঃশাসন, লুটপাট, করাপশনের সাথে জড়িত প্রিভিয়াস রেজিমে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, এবং লিগ্যাল প্রসেসে তাদেরকে আমরা বিচার করব এবং জাস্টিস এনশিওর করব। তৃতীয়ত অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট উই ওয়ান্ট রিফর্ম, অর উই আর টকিং অ্যাবাউট নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। যে বাংলাদেশের যে পুরো স্ট্রাকচার যেহেতু ভেঙে গেছে, আমাদেরকে এটা রিফর্ম করতে হবে এবং একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট করতে হবে, নিউ স্ট্রাকচার করতে হবে। সেটার জন্য আমাদের সকল প্রতিষ্ঠানই আসলে রিফরমেশন প্রয়োজন। আমরা অলরেডি কাজ শুরু করেছি, সকলের সাথে আলাপ আলোচনা চলছে। আমাদের ইলেকশন কমিশন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ল এনফোর্সমেন্ট, জুডিশিয়ারি, অ্যান্ড অলসো মোস্ট ইম্পর্টেন্টলি কনস্টিটিউশন। কারণ আমাদের এই কনস্টিটিউশনের ভিতরেই অনেক ধরনের সমস্যা রয়ে গেছে, যেটা এক ধরনের অথরিটেরিয়ানিজমের বা হচ্ছে এক ধরনের ফ্যাসিজমের উত্থান ঘটায়। তো কনস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ আমাদের সংশোধনের জন্য, এবং এই তিনটা জিনিসকে আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমাদের ইকোনমিক চ্যালেঞ্জ আছে সামনে, এবং আমাদের যে আইন শৃঙ্খলার পরিবেশকে আবার স্থিতি অবস্থায় নিয়ে আসা, অলরেডি এটা হয়েছে, কিন্তু আমাদের পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীকে আবার একটা আস্থার জায়গায় নিয়ে আসা। তো এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে করছি এবং সকলের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমরা একটা। But how do you plan to do that? Are there daily meetings that you're taking with different departments? হ্যাঁ, আমরা প্রত্যেকটা মিনিস্ট্রি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে বলেছি যে রিফরমেশনের প্রস্তাবনা প্রপোজ করার জন্য। Okay. এবং Proposals from different departments. proposal from the and we are engaging with different stakeholders as well as political parties. Right. And we conduct public dialogues, যেখানে মানুষ থেকে আমরা আসলে সাজেশনটা নিচ্ছি এবং সব কিছু মিলিয়ে আমরা একটা হলিস্টিক একটা রোড ম্যাপ
we are making. Right. There is also one more concern that was being raised by a lot of people. I have been here for almost 10 days now, that a lot of Awami League leaders who were former lawmakers, ministers, their names are being dragged into cases of murder, even if they were, say, charged of corruption, or maybe they must have done some money laundering, but they are being falsely implicated in cases of murder. In fact, that also raises a question that, is Bangladesh making the same mistake as what Awami League had made? Because now, since the government has changed, the people who were from the Awami League are being targeted. So, what is your reaction to that? আমরাও এটি নিয়ে কনসার্নড, এবং আমরা কোনোভাবেই এটি আমরা প্রত্যাশা করি না। আমরা অলরেডি এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছি। এখানে আমরা সবাই যাতে জাস্টিস পায় সেটি এনশিওর করব। যার যতটুকু অপরাধ সেই অপরাধ অনুযায়ী শাস্তি পাবে, এটা আমরা মেক শিওর করব। এখনও যেহেতু পুরো স্ট্রাকচারটা মানে রিবিল্ড হয়নি, জুডিশিয়ারি, ল এনফোর্সমেন্ট, আগের প্রিভিয়াস রেজিমের পিপলরাই কিন্তু সেখানে রয়ে গেছে। দেয়ারফর সেই ঘটনাগুলো কিন্তু তারা আগের মতো করেই করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্টের জায়গা থেকে এই ধরনের কোনো ডিরেকশন ছিল না। সো আমরা এই মামলাগুলো খতিয়ে দেখছি, এবং যাদের বিরুদ্ধে এলিগেশন নাই মার্ডারের বা ফলস অ্যাকুজেশন, তাদেরকে সেইখান থেকে অব্যাহতি দেওয়া হবে, এবং তারা যেই অপরাধের সাথে যুক্ত ছিলেন, যেই অভিযোগ, সেই অভিযোগে সেই ধরনের মামলায় তাদেরকে দেওয়া হবে। কেউ নিরপরাধ থাকলে তার প্রতি কোনো ধরনের অবিচার করা হবে না। You were also the one to announce Professor Yunus as the chief advisor of this interim government. Why was he a choice? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভেবেছি যে উনি এই ক্রাইসিস, এই সংকটকালে আমাদের নেতৃত্ব, জাতির নেতৃত্ব নিতে পারবেন। আমাদের একজন অভিভাবক প্রয়োজন ছিল। আমরা ডক্টর ইউনূসকে ভেবেছি কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম একজন ন্যাশনালি অ্যাকসেপ্টেড ফিগার, এবং ডক্টর ইউনূস নট অনলি ন্যাশনালি বাট অলসো ইন্টারন্যাশনালি হি হ্যাজ অ্যাকসেপ্টেন্স। অ্যান্ড আমরা একজন নির্দলীয় মানুষ চেয়েছিলাম। ডক্টর ইউনূস বাংলাদেশে বিগত সময়গুলোতে নিপীড়িত ছিলেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং এই স্টুডেন্ট মুভমেন্টও আমাদের পক্ষে তিনি কথা বলেছেন। পাশাপাশি অ্যাজ হি ইজ অ্যান renowned economist, it will be very helpful for our country at this moment. আমরা সামনের ইকোনমিক চ্যালেঞ্জগুলোর জন্য তার মতো একজন অর্থনীতিবিদ আমাদের দরকার ছিল, এবং জিওপলিটিক্যালিও সে আমাদের জন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ হবে। এই সার্বিক বিবেচনায় আমাদের কাছে মনে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো একটা চয়েস হবে, এবং বাংলাদেশের মানুষও এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সমর্থন করে যাচ্ছে। Right. So, talking about India-Bangladesh relationship, like I said, I've been here for a couple of days now. So when I go out, there's palpable anger among people for India and Indians. What went wrong, and how can it be fixed? ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতাগত সম্পর্ক রয়েছে, এবং আমরা মনে করি যে সেই সম্পর্কগুলো আমাদের বজায় রাখতে হবে। বাট ইন পলিটিক্স দেয়ার আর সাম ট্রাভেলস। দ্য মেইন প্রবলেম ইজ India, we think that, or the people of Bangladesh think that India always has maintained relations with Awami League, with a party, not the state or the people of Bangladesh. বাংলাদেশের জনগণের সাথে বা রাষ্ট্রের সাথে ভারতের যত না সম্পর্ক, তার থেকেও ভারত বেশি মনোযোগ দিয়েছে আওয়ামী লীগের সাথে সম্পর্কটা মজবুত রাখতে, বজায় রাখতে। এবং আমরা বাংলাদেশের জনগণের ভিতরে এই ধারণা আছে যে আওয়ামী লীগ যে এতগুলা বছর ক্ষমতায় টিকে ছিল এবং ইলেকশনগুলা করে গেছে আনফেয়ারলি, ভারত তাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহায়তা দিয়েছে। ইন্টারন্যাশনালি একটা জনমত করেছে আওয়ামী লীগের পক্ষে। তো আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বিগত সময়গুলোতে। তো আওয়ামী লীগকে যে সহায়তা করবে, স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষও তাকে অপছন্দ করবে, ঘৃণা করবে। তো সেই জায়গা থেকে ভারতের প্রতি সেই ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গিটা বাংলাদেশের মানুষের আছে।
আর এছাড়াও কিছু মেজর প্রবলেম আছে, বর্ডার কিলিংস অ্যান্ড ওয়াটার ইস্যুস, ডিসপিউটস। সো এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে একটা বাংলাদেশের টেনশন সবসময় ছিল, কিন্তু আওয়ামী লীগকে সরাসরি সহায়তা করায় বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ক্ষুব্ধ। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে ভারতের হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সাথে মূলত সম্পর্কটা বিল্ড করা উচিত, এবং জনগণের সাথে, স্টেট টু স্টেট অ্যান্ড পিপলস টু পিপলস, নট এনি পার্টি। কারণ দল চলে যায়, সরকার অদল বদল হতে পারে, কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা কিন্তু থেকে যায়। এবং বাংলাদেশের সাথে ভারতের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলা মানে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। কারণ বাংলাদেশের যদি সমস্যা থাকে, বাংলাদেশের ভিতরে যদি ভারতের প্রতি ঘৃণা থাকে, তাহলে আনস্টেবিলিটি থাকে, বা বাংলাদেশ যদি ভালোভাবে না আগায়, এটা কিন্তু পুরো সাউথ এশিয়াতেই প্রবলেম তৈরি করবে। তো আমরা চাই যে একটা শান্তিপূর্ণ ডেমোক্রেটিক সাউথ এশিয়া, সেই জায়গায় ভারত বাংলাদেশের গুড রিলেশন ইজ ভেরি নেসেসারি। A big concern, I would rather say challenge, is also that in that period when so many of students, children, hawkers, etc., were killed, like almost 400 people is the figure that we have, were killed. In that brief period where there was no police on the streets, no cases were being registered, no postmortem were being carried, how does the government, the interim government, now ensure that justice is done to those people? Is the government planning something? Is there a commission that has been set up to look into those cases? Because we are meeting a lot of people. In fact, most of them don't even have cases registered because police refuse to register cases. So what is being done about that? Will justice be ensured? আমরা এই বিষয়গুলো তদন্ত করছি, ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করার কার্যক্রম চলছে, এবং জাতিসংঘ থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু এসেছে বাংলাদেশে, ইউএন থেকে। এছাড়াও আমাদের যেই মিডিয়া যারা ছিল সেই সময়, ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল, তাদের কাছে অনেক ইনফরমেশন আছে যারা হয়তো সেই সময় প্রকাশ করতে পারেনি। তো আমরা প্রত্যেকটা কেস ধরেই আসলে তদন্ত করব, এবং সকলেই যাতে ন্যায় বিচার পায়, এবং পুরো আসল সিনারিওটা কি ছিল। এখনো কিন্তু আমরা মানে যেই শহীদের সংখ্যা, মৃতের সংখ্যাটা কিন্তু এখনো অনগোয়িং, সেটা কত হতে পারে তাদের ফ্যামিলিদের আমরা খুঁজে বের করতেছি। তো গভর্নমেন্টের এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যাতে তারা জাস্টিস পায়, এবং প্রকৃত সিনারিওটা কি হয়েছিল আসলে সেটা যাতে পুরো পৃথিবীকে আমরা বলতে পারি, দেখাতে পারি। Dr. Yunus has also, in fact, spoken about minorities who were attacked in this process, that the government is with them and justice will be served. So, what about that? What efforts are being taken in that regard? আমরা যে সকল ঘটনাগুলা ঘটেছে সেই বিষয়ে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং মাইনরিটিস লিডার্স যারা আছে, কমিউনিটি লিডার্স, রিলিজিয়াস লিডার, তাদের সাথে আমরা বসছি, কয়েকবার বসতেছি, তাদেরকে যে কোনো তাদের সমস্যার আমরা সমাধানের প্রতি অঙ্গীকার দিয়েছি। এবং মাইনরিটিস এই প্রবলেমটা বাংলাদেশে দীর্ঘদিনের, বাংলাদেশে বিভিন্ন সময় হামলা হয়েছে, কোনো ধরনের বিচার পায়নি তারা, কারণ বিচারের জন্য যার কাছে গিয়েছে তারাই আসলে এই হামলাগুলোর সাথে জড়িত ছিল। তাদেরকে একটা রাজনৈতিক ভোট ব্যাংক, পলিটিক্যাল ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয়েছিল। তো আমরা মাইনরিটিস মেজরিটিস আমরা দেখছি না, আমরা বাংলাদেশের সিটিজেন হিসেবে সকলকে বিচার করছি। সো সকলের সমান রাইটস, ইকুয়াল রাইটস অ্যান্ড ইকুয়াল ডিগনিটি আমরা ইনশিওর করব। এবং এই সময়টায়, এই অভ্যুত্থানের পরবর্তী সময়তে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর পিছনে কিছু পলিটিক্যাল রিজনস ছিল, এবং আমরা দেখেছি বিভিন্ন দেশে বা বাইরের বিভিন্ন মিডিয়াতে একটু অতিরঞ্জিতভাবে সেগুলোকে প্রোপাগান্ডা করা হয়েছে। আমরা মনে করি যে অ্যাকচুয়াল সিনারিওটা এরকম না। চাইলে যে কেউ বাইরে থেকেও বা ইন্ডিয়া থেকেও যদি চায় এখানে এসে দেখতে, তদন্ত করতে, সে বিষয়ে আমরা এক্সেস বলেছি, ওয়েলকাম করেছি, আপনারা এসে দেখুন এখানে আসলে অ্যাকচুয়াল সিনারিওটা কি। What about Bangladesh politics? How do you see it pan out in the next, say, couple of months? When do we expect an election? And is it that the students are now coming together to form a political party? Do we see that happening in the future? আমরা তো হচ্ছে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাচ্ছি, এবং তবে তার আগে একটা ইলেকশনের আগে আসলে রিফরমেশনটা গুরুত্বপূর্ণ।
যেটা আমরা বলার চেষ্টা করছি, এটা কিন্তু একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে গঠিত হওয়া সরকার। এটা কিন্তু কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না যে কেবল ইলেকশন করাটা তার দায়িত্ব। যেহেতু সে অভ্যুত্থানের ভিতর দিয়ে উঠে এসেছে, তার কিছু কমিটমেন্ট আছে, তার কিছু প্রতিশ্রুতি আছে, তাকে সেই প্রতিশ্রুতিগুলো ফুলফিল করতে হবে। এবং এটা বাংলাদেশের জন্য একটা হিউজ চান্স যে বাংলাদেশকে আমরা নতুন করে রিবিল্ড করব। সো এই সরকারের মেয়াদটা আসলে সেই রিফরমেশন প্রজেক্টের উপর নির্ভর করতেছে, এবং এটা অবশ্যই আমরা এককভাবে নিব না, একটা পলিটিক্যাল মানে ন্যাশনাল কনসেনসাসের ভিতর দিয়েই আমরা সেটা নিব, সকল পলিটিক্যাল পার্টিসের সম্মতির ভিতর দিয়ে মধ্য দিয়ে এই মেয়াদকাল নির্ধারিত হবে। রিফরমেশনগুলো আমরা করতে চাচ্ছি, তারপরে হয়তো আমরা একটা সুষ্ঠু ইলেকশন আয়োজন করতে যাচ্ছি। সো আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চাচ্ছি, যাতে ডেমোক্রেসি যাতে এনশিওর হয় বাংলাদেশে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মুহূর্তে কোনো পলিটিক্যাল পার্টির কথা ভাবছি না। আমরা একটা গভর্নমেন্টে আছি, আমাদের স্টুডেন্টদের একটা বড় অংশ বাইরে রাজপথে আছে, তারা ডিরেক্ট করতেছে গভর্নমেন্টকে যাতে অভ্যুত্থানের স্পিরিটটি বজায় থাকে, সেই অনুযায়ী গভর্নমেন্ট পরিচালিত হতে পারে। এবং আমরা চাচ্ছি এখন একটা ন্যাশনাল ইউনিটি। সো আমরা কোনো ধরনের দ্বিধাবিভক্তি বা ক্ষমতার দ্বন্দ্বে এখনই জড়াতে চাচ্ছি না। আমরা একটা পলিটিক্যাল ইউনিটি চাচ্ছি, ন্যাশনাল ইউনিটি চাচ্ছি, এবং সেই ইউনিটির ভিত্তিতে আমরা এই ন্যাশন রিবিল্ডিং প্রজেক্টটা করতে চাচ্ছি। যখন ইলেকশন হবে তখন হয়তো আমরা সিদ্ধান্ত নিব বাংলাদেশের পলিটিক্যাল পরিস্থিতি বা বাংলাদেশের জনগণ আসলে কী প্রত্যাশা করতেছে বা আমাদের সেই সময় কী ধরনের ভূমিকা নেওয়া উচিত, সেটি আমরা সেই সময়ের জন্যই ছেড়ে দিচ্ছি। And how do you see the role of Jamaat? The ban was also lifted yesterday. So how do you see the role of Jamaat in the political scene in the coming days? And of course, BNP remains the single largest party now. আমি কোনো স্পেসিফিক দলের কথা বলতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে একটা অভ্যুত্থান হয়েছে, এখানে কিছু অ্যাসপাইরেশন, স্পিরিট অ্যান্ড কমিটমেন্ট তৈরি হয়েছে। তো সামনের বাংলাদেশকে চলতে হলে আসলে সেই স্পিরিটের প্রতি শ্রদ্ধা রেখে সেই কমিটমেন্ট অনুযায়ী চলতে হবে, এবং ফলে আমাদের পার্টিগুলোর ভিতরেও রিফরমেশন প্রয়োজন হতে পারে। এবং যদি পুরনো ধাঁচের রাজনীতি চলবে না আর কি বাংলাদেশে, নতুন প্রজন্মের কাছে সেটা আকর্ষণীয় হবে না, গ্রহণযোগ্য হবে না। ফলে এই নতুন যে প্রজন্ম, যে অভ্যুত্থান করেছে যে ছাত্ররা, তাদের কাছে নতুনভাবেই প্রেজেন্ট করতে হবে রাজনৈতিক দলগুলোকে। এবং আমরা আসলে সিস্টেমের চেঞ্জটা চাচ্ছি, কারণ আমরা যদি সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি, সিস্টেমটাকে ডেমোক্রেটিক করতে পারি, সেখানে আমরা চাচ্ছি এমনভাবে সিস্টেমটা তৈরি করতে যেখানে যেই আসুক না কেন সে যাতে ক্ষমতাকে অপব্যবহার করতে না পারে, যেটা এর আগের রেজিম বা এর আগে শেখ হাসিনা সরকার সহ বিভিন্ন সরকার বিভিন্ন সময় আসলে করেছে। Last question, what is your political ambition? আমার পলিটিক্যাল অ্যাম্বিশন, আমি যেটা বললাম এতক্ষণ ধরে, যে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর চাই এবং বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এবং আমি ব্যক্তিগত আমার আশা আকাঙ্ক্ষার জায়গা নেই আসলে। অনেক মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, তাদের প্রতিনিধিত্ব করছি আমি। সো জনগণ যা চায়, জনগণের সেই যে আশা আকাঙ্ক্ষা, একটা ভালো জীবন, একটা বেটার লাইফ, বেটার বাংলাদেশ এবং একটা জাস্টিস, সেটা ইনশিওর করাটাই আমার দায়িত্ব এবং আমার কাজ বলে আমি মনে করি। Right. Thank you so much for being with us, Mr. Nahid. So that was Nahid Islam speaking to us about the challenges before the interim government, what all is on the cards, how does the political landscape of Bangladesh will pan out in the next few months when our elections on. So please do watch the video to know more. Thank you so much. This is Ananya Bharadwaj reporting from Dhaka for The Print. দ্য প্রিন্টের এই ইন্টারভিউ যেটা দেখলাম, সেখানে নাহিদ ইসলাম কিন্তু পুরো ব্যাপারটাই ডিটেলস, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে শুরু বলতে একদম 2018 থেকে শুরু করেছেন এবং যা যা হয়েছিল সেখান থেকে আজকে 2024-এ অন্তর্বর্তী সরকার হওয়া পর্যন্ত এবং তারপরে তাদের যা পদক্ষেপ সেইগুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে মানে তারা যে প্রজেক্টটা করতে চলেছে সেটা নিয়ে কি কি করবে ফিউচারে, সেই সমস্ত কিছুই তারা সে বললো আর কি। তো আমরা শুরুতেই যেটা শুনলাম 2018-তে এই যে কোটা আন্দোলন নিয়ে মানে হয়েছিল একবার, কিন্তু কিছুদিন পরে সেটা থেমে যায় এবং আবার 2024-এ শুরু হয়, যেটা নিয়ে আমরা আগাগোড়া মানে এতদিন ধরে সেই ধরনের ভিডিও করছি, সেই সমস্ত ভিডিওগুলো করছি, দেখছি, জানছি। তো এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই।
যেগুলো বলা হয়েছে এখানে কিছু কি পয়েন্ট রয়েছে সেইগুলো, যেগুলো হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক, যেটা হচ্ছে যে সংখ্যালঘুদের কি অবস্থা এবং অন্তর্বর্তী সরকার কিভাবে আগামী দিনে চলতে চাইছে, এইগুলো হচ্ছে মোটামুটি কি পয়েন্ট। সেগুলো আন্তর্জাতিক যে কূটনীতি সেইগুলো নিয়ে মূলত আলোচনা করাটাই বেটার হবে। এবং এখানে আমরা যেটা দেখলাম সেটা ওনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে সংখ্যালঘুদের নিয়ে একটা কথা চলছে, প্রবলেম চলছে, যে ওদের উপর হামলা করা হচ্ছে সেইগুলো নিয়ে যে ঠিক কিনা, তো তখন তিনি একটা কথাই বললেন যে যদি ভারত থেকে কেউ আসে আমাদের এখানে দেখতে যে তাদের উপর সত্যি কোনো অত্যাচার করা হচ্ছে কিনা, তাহলে সেটা তারা অ্যালাউ করবে, যে আপনারা দেখতে পারেন কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর তারা এটাও বলেছে যে তাদের যে প্রজেক্টটা চলছে তারা তাদের জন্য যতটা তাদেরকে প্রোটেক্ট করতে পারবে, জাস্টিস দিতে পারবে, সেই জিনিসটাও তারা করতে রাজি। হ্যাঁ, তো আমরা গত 2-1 দিনের মধ্যেও 2-1টা ঘটনা শুনলাম যেখানে সংখ্যালঘুদের উপরে হামলার ব্যাপারটা কিন্তু হয়েছে, যেটা বাংলাদেশে একটা ছেলে মারাও গিয়েছে বা এরকম কিছু, নামটা ঠিক মনে পড়ছে না। তো এরকম ঘটনা ছোটখাটো ঘটছে এবং ছড়িয়েছে, তো সে সব রকমই মিলিয়ে মিশিয়ে হয়েছে। এর আগেও আমরা ভিডিওতে অনেকবার বলেছি, গুজব যেমন ছড়াচ্ছে কিছু সত্যও আছে, ঠিক আছে। তো সেইগুলো নিয়ে ডক্টর ইউনূসও বলেছেন যে আমরা অবশ্যই দেখছি। হ্যাঁ, তিনিও স্বীকার করেছেন যে কিছু কিছু জিনিস ঘটছে যেগুলো হচ্ছে সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে, তো সেটা নিয়ে তিনিও বলেছেন আমরাও দেখছি এবং সেই ব্যাপারটা নিয়ে প্রশাসনিকভাবে কিভাবে হ্যান্ডেল করা যায় এবং কিভাবে তাদের কি বলবো সঠিক বিচার দেওয়া যায় সেইটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। বাকি যেটা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যেটা বলা হলো, উনি বলেন যেটা যে ভারত সরকার আওয়ামী লীগ থাকতেই পারে একদম, কিন্তু রাষ্ট্রটা যেন এক থাকে। হ্যাঁ, রাষ্ট্রটা যেন এক থাকে এবং মানুষের মধ্যে যে বন্ধন আমরা যেটা বলি সেইটা আগে হওয়া দরকার, এবং তাহলেই দেশ একই সাথে এগোবে। কারণ সরকার আসবে যাবে, এটা একটা ফেমাস একটা ডায়লগ রয়েছে যে সরকার আসবে যাবে কিন্তু দেশ, মানুষগুলো চেঞ্জ হবে না আর রাষ্ট্রটা চেঞ্জ হবে না। রাষ্ট্র চেঞ্জ হবে না, আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে কোনো প্রবলেম নেই। সেটাই। আর শত্রু বন্ধু চেঞ্জ করা যায় কিন্তু প্রতিবেশী চেঞ্জ করা যায় না। তো সেই জন্য সব সময় ভারত যেহেতু বাংলাদেশের প্রতিবেশী দেশ রাষ্ট্র, সেই জন্য দুই রাষ্ট্রকে কিন্তু সমানভাবে সমান ইচ্ছা নিয়ে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার রয়েছে। এবং নাইদের কথায় সেটাই জানলাম, এবং তার কথায় সেটা হচ্ছে যে সরকার যেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে ভারত সরকার বেশি প্রাধান্য দিত বা বাংলাদেশের মানুষকে প্রাধান্য দিত না, বা বিপক্ষ দল যেগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দিত না, সেইটা একটা ক্ষোভ সৃষ্টি করেছে মানুষের মনে, এবং সেই ক্ষোভটাই আজকে বাস্তবায়িত হয়েছে। যদিও তাদের কথায় যারা এখন সরকারে অন্তর্বর্তী সরকারে রয়েছে তারা কিন্তু চাইছে যে ভারতের সাথে সম্পর্কটা সঠিকভাবে হোক এবং সঠিক মূল্যায়নে হোক এবং সম জায়গা থেকে হোক। তো এই ব্যাপারগুলো বেশ ভালো লাগলো তার কথাবার্তায়, যে পরিপক্কতা রয়েছে, যে রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে সেটা বোঝা গেল, এবং সামনের দিনে বাংলাদেশ যে আরও ডেভেলপ করতে চলেছে সেটা তার কথার প্রসঙ্গে বুঝিয়ে একদম বোঝানো হয়ে গিয়েছে। যাই হোক, বিরাট বড় ভিডিও ছিল, যেটুকু আমাদের মনে হলো যে এইটুকু নিয়ে বলা দরকার আমরা সেটুকু নিয়েই বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।